হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেট দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে প্রাথমিকের কাউন্সেলিং এর নোটিশ জারি। অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার নোটিশ জারি করলো। প্রতিটি ডিপিএসসি থেকে হবে কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হবে। জেলা ভিত্তিক অ্যাপয়েন্টমেন্ট দেবে জেলার সমস্ত ডিপিএসসি গুলো। পর্ষদ থেকে কাউন্সেলিং এর লিস্ট পাঠানো হলো প্রতিটি ডিপিএসসি তে। কি আছে এই নোটিফিকেশনে এবং কবে থেকে কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হবে, কবে থেকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া শুরু করবে, তো সমস্ত ডিটেলস থাকবে এই নোটিফিকেশন। ডিটেলস উল্লেখ করা হয়েছে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক কোনো রকম কথা না বাড়িয়ে। তো ভিডিও শুরু করার আগে বলে রাখবো বন্ধুরা, যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। নোটিফিকেশনটা আমরা যেটা দেখতে পাচ্ছি যে গতকাল অর্থাৎ 3রা ফেব্রুয়ারি 2024 তারিখেই প্রাথমিক শিক্ষা পর্ষদ সমস্ত ডিপিএসসি কে তাদের যে কাউন্সেলিং লিস্ট হবে, যাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে তার লিস্ট পাঠিয়ে দিল। তার নোটিফিকেশন এবং তার লিস্টগুলো পরপর ইনক্লুড করা আছে। আমরা দেখে নেব। আমরা একটি ডিপিএসসি রেসপেক্টে আমরা এটা আলোচনা করব। আমরা দেখে নিচ্ছি যেটা টু চেয়ারম্যান বা চেয়ারপারসন মালদা ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলিং রয়েছেন, যিনি মালদার জেলাকে যে লিস্ট পাঠানো হয়েছে, যে নোটিফিকেশন পাঠানো হয়েছে সেটা আমরা দেখে নেব। সাবজেক্ট কি বলা হচ্ছে? রেকমেন্ডেশন অফ অ্যাপ্রুভড প্যানেল অফ এলিজিবল ক্যান্ডিডেট। যারা এলিজিবল ক্যান্ডিডেট রয়েছে তাদের মিডিয়াম কাস্ট ক্যাটাগরি ওয়াইজ ফর অ্যাপয়েন্টমেন্ট, তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার কথা বলা হচ্ছে টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার। অ্যাসিস্ট্যান্ট টিচার পদের জন্য তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার নোটিফিকেশন জারি করেছে গভর্নমেন্ট এডেড বা জুনিয়র বা প্রাইমারি স্কুলগুলোতে উইদিন জুরিসডিকশন ইন ইওর কাউন্সিল, অর্থাৎ আপনার কাউন্সিলিং এর মধ্যে যে সমস্ত স্কুলগুলো রয়েছে। তো এই লিস্টের উপর বেস করে লিস্ট এই নোটিফিকেশনের নিচে ইনক্লুড করা আছে। আমরা দেখে নেব সমস্ত ডিটেলসটা। তার পাশাপাশি তো যেটা বলা হয়েছে যে নোটিফিকেশন, তার পাশাপাশি একটা রেফারেন্স নাম্বার দেওয়া হয়েছে। তো এবার নিচে নোটিফিকেশনে যেটা উল্লেখ করা হয়েছে, পর্ষদ থেকে ডিপিএসসির স্যারকে যেটা পাঠিয়ে যেটা বলা হচ্ছে, আই এম ডিরেক্টেড টু স্টেট দ্যাট, তিনি ডিরেকশন দিচ্ছেন, তিনি নির্দেশ দিচ্ছেন কনসিকুয়েন্ট টু পাবলিকেশন বা ডিক্লারেশন অফ দ্য প্যানেল, যে প্যানেল প্রকাশিত হয়েছে ফর দ্য 2022 রিক্রুটমেন্ট প্রসেস অন 31শে জানুয়ারি 2024 তারিখে যে প্যানেল প্রকাশিত হয়েছে। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন যে প্যানেল প্রকাশ করেছে, হিয়ার বাই এনক্লোজ, যেটা এনক্লোজ নিচে এনক্লোজ করে দেওয়া হয়েছে, অর্থাৎ লিস্টেড এখানে রয়েছে। এবং যাদের রেকমেন্ডেশন দেওয়া হবে, দ্য ক্যান্ডিডেটস হুজ নেম ফিচার্স ইন সাউথ প্যানেল, এই যে প্যানেলটা সেটা মিডিয়াম এবং তার ক্যাটাগরি ওয়াইজ ফর অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড পোস্টিং অ্যাজ অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের জন্য তার মিডিয়াম এবং ক্যাটাগরি ওয়াইজ যে নামগুলো রয়েছে সেগুলো তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে, অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গভর্নমেন্ট এডেড, গভর্নমেন্ট স্পন্সর জুনিয়র বেসিক প্রাইমারি স্কুল উইদিন ইওর জুরিডিকশন কাউন্সিলিং, আপনার কাউন্সিলিং এর আন্ডারে যে সমস্ত স্কুলগুলো রয়েছে স্কুলগুলোকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে। ইউ আর রিকোয়েস্টেড টু ইস্যু অ্যাপয়েন্টমেন্ট লেটার, ভেরি একটা ইম্পর্টেন্ট লাইন। অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করতে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ফোর্থ ওয়ান রিসিভ অফ দ্য প্যানেল টু দ্য এমপ্যানেল ক্যান্ডিডেট, যে সমস্ত ক্যান্ডিডেটরা এমপ্যানেল হয়েছে ইন টার্ম অফ রিলেভেন্ট প্রভিশন অফ দ্য ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি স্কুল টিচার রিক্রুটমেন্ট রুলস 2016 সালের রিক্রুটমেন্ট রুলস অনুসারে যে প্রভিশনাল লিস্ট তারা পাঠিয়েছে, সেই লিস্টের উপর বেস করে এমপ্যানেল যে সমস্ত ক্যান্ডিডেটরা হয়েছে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার কথা বলে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ সমস্ত ডিপিএসসি গুলোকে। এবং অ্যামেন্ডমেন্ট আপ টু ডেট বলা হয়েছে। এবং আরেকটি লাইন যেখানে এখানে উল্লেখ করা হয়েছে সেই লাইনটা আমাদের দেখতে হবে, আপন মেনশন দ্য নেম অফ স্কুল ফর পোস্টিং, আপনার স্ক্রুটিনি আর ভেরিফিকেশন অফ অরিজিনাল টেস্টিমোনিয়ালস, অর্থাৎ প্রত্যেকটা ক্যান্ডিডেটের তার যে ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টসগুলো কিন্তু পুনরায় ভেরিফাই হবে সমস্ত ডিপিএসসি গুলোতে। সুতরাং সেখানে ভেরিফিকেশনে যদি আবার আটকে যায় তাহলে কিন্তু তার চাকরি সেখানে আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সমস্ত ডকুমেন্টস ক্লিয়ার থাকা চাই। যে অ্যাপয়েন্টমেন্ট লেটারগুলো দেওয়া হবে সেখানে একটা বিষয় পরিষ্কার করে উল্লেখ করার কথা বলা হয়েছে। দেখুন এই প্যারাগ্রাফের মধ্যে পড়লে আমরা দেখতে পাবো, ওয়াইল ইস্যুইং দ্য অ্যাপয়েন্টমেন্ট লেটার, যখন অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করা হবে অন ইওর রিকোয়ার্ড টু স্টেট দ্যাট, সেখানে এই বিষয়টি উল্লেখ করা প্রয়োজন আছে, দিস অ্যাপয়েন্টমেন্ট ইজ সাবজেক্ট টু আউটকাম অফ স্পেশাল লিভ অ্যাপিল ওমেন পাল ভার্সেস রামনি নায়কের যে মামলাটি রয়েছিল সেই মামলাটির যা অর্ডার আসবে, স্পেশাল লিভ তার মামলাটির নাম্বার রয়েছে, অরিন্দম মার্জিতের যে মামলাটি রয়েছে, এই দুটো মামলার যে আউটকাম আসবে পেন্ডিং বিফোর দ্য অনারেবল সুপ্রিম কোর্টে এই মামলাগুলোর যে নির্দেশ আসবে, রেজাল্ট আসবে, তার উপর নির্ভর করে এদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে কি থাকবে না, বা যে ফাইনাল অর্ডার আসবে সেই অর্ডারটাকে তাদেরকে মেনে নিতে হবে। তার পাশাপাশি যেটা বলা হচ্ছে, এ ড্রাফট অ্যাপয়েন্টমেন্ট লেটার ইজ এনক্লোজ ইন ইওর কনভিনিয়েন্স, একটা ড্রাফট অ্যাপয়েন্টমেন্ট কি আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা কেমন হবে তার একটা ড্রাফট কপি আমরা দেখবো এই ভিডিওর মধ্যে থেকে, একদম নিচের দিকে রয়েছে সেই ড্রাফট কপিটা। নোটিফিকেশনের মধ্যে প্যারা টিচারদের জন্য কি বলা হয়েছে, দ্য ক্যান্ডিডেট এমপ্যানেল, যারা এমপ্যানেল হলো ইন প্যারা টিচার ক্যাটাগরি, প্যারা টিচার ক্যাটাগরিতে যারা এমপ্যানেল হয়েছে, যাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে, অনলি ইফ, যদি তারা এনগেজ থাকে গভর্নমেন্ট এডেড, গভর্নমেন্ট স্পন্সর জুনিয়র বেসিক প্রাইমারি স্কুলগুলোতে তারা যদি এনগেজ থাকে এই মুহূর্তে অন প্রোডাকশন
অফ দেয়ার এনগেজমেন্ট লেটার ইন অরিজিনাল, তাদের এনগেজমেন্ট লেটার, তারা যে এই মুহূর্তে যারা চাকরি করছে প্যারা টিচার হিসেবে তাদের যেন অরিজিনাল এনগেজমেন্ট লেটার থাকে, সেই বিষয়টা স্ক্রুটিনি করে ভেরিফাই করে তবে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার কথা বলা হচ্ছে। দেখুন এই নোটিফিকেশনের মধ্যে কি কি বিষয় উল্লেখ করা আছে দেখুন, প্যানেল মিডিয়াম ক্যাটেগরি ওয়াইজ এবং এলিজিবল ক্যান্ডিডেট, যারা এলিজিবল ক্যান্ডিডেট তাদেরকেই এই লিস্টে নাম রাখা হয়েছে, এবং তার পাশাপাশি ড্রাফট অ্যাপয়েন্টমেন্ট লেটার, কেমন অ্যাপয়েন্টমেন্ট লেটার হবে তার একটা ড্রাফট কপি প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে এখানে এনক্লোজ করে দেওয়া হয়েছে বা লিস্টে রাখা হয়েছে, সেরকমই কিন্তু হবে। এবার আমরা দেখে নেব কারা মালদা ডিপিএসসি থেকে অ্যাপয়েন্টমেন্ট পেতে চলেছে। তো প্রথম দেখুন আমরা ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল মিডিয়াম ওয়াইজ ক্যাটেগরি ওয়াইজ ফর রিক্রুটমেন্ট টু দ্য এলিজিবল ক্যান্ডিডেট অফ দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার প্রাথমিক স্কুল অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ করার জন্য ডিস্ট্রিক্ট ওয়াইজ এবং তার মিডিয়াম ওয়াইজ এবং তার ক্যাটেগরি ওয়াইজ যে রিক্রুটমেন্ট, যে সমস্ত ক্যান্ডিডেট এলিজিবল ক্যান্ডিডেট তাদেরকে এই লিস্টটা করা হয়েছে, যেটা এর আগে আমরা দেখেছি। দেখুন এখানে লেখা আছে ডিস্ট্রিক্ট মালদা, এই নোটিফিকেশনটি মালদাকে করা হয়েছে। সমস্ত ডিপিএসসি গুলোকে ঠিক একই রকম ভাবে এই নোটিফিকেশন গুলো পাঠানো হয়েছে, লিস্ট পাঠানো হয়েছে। প্রত্যেকটা ডিপিএসসিতে তাদের যে সমস্ত রোল নাম্বার গুলো রয়েছে সেই রোল নাম্বার অনুযায়ী তারা কিন্তু তাদেরকে কাউন্সিলিং এ অংশ নিতে হবে। তো মিডিয়াম আমরা দেখতে পাচ্ছি বেঙ্গলি মিডিয়াম, সাব এখানে ক্যাটাগরি দেখছি নন এক্সেমটেড ক্যাটাগরি অর্থাৎ নর্মাল ফ্রেশ ক্যাটাগরি, এবং কাস্ট হচ্ছে জেনারেল কাস্ট, এবং ভ্যাকেন্সি দেখতে পাচ্ছি জেনারেল কাস্টের জন্য 157টি ভ্যাকেন্সি রয়েছে মাত্র। তো প্রথমে সিরিয়াল নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন, এখানে রেজিস্ট্রেশন নাম্বার দেখতে পাচ্ছি, টোটাল রোল নাম্বার দেখতে পাচ্ছি। মালদা জেলার জন্য যে কোড নাম্বার যারা অ্যাপ্লাই করেছিল তারা দেখুন এখানে 06 দিয়ে শুরু হয়েছে মালদা জেলার যাদের কোড নাম্বার, তাহলে 06 এর রোল নাম্বার যাদের দিয়ে শুরু হচ্ছে তারাই শুধুমাত্র এই লিস্টে ইনক্লুড হয়ে আছে, মালদা জেলায় তারা চাকরি পেতে চলেছে। তো প্রথম যে ক্যান্ডিডেট রয়েছে সৌমিকা প্রসাদ ফিমেল ক্যাটাগরি এসসি কাস্ট রয়েছে তার, কিন্তু তিনি জেনারেলের মধ্যে ইনক্লুড হয়ে আছেন, জেনারেলে তিনি চান্স পেয়েছেন। তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তার ট্রেনিং কোয়ালিফিকেশন এবং টেট মার্কস এখানে আমরা দেখতে পাচ্ছি। দেখুন একটা বিষয় দেখা যাচ্ছে যে তিনি কিন্তু টেটে 90 পাননি, 90 এর কম পেয়েছেন, তা সত্ত্বেও তাকে জেনারেলের মধ্যে রাখা হয়েছে। এই বিষয়টা থেকে পরিষ্কার যে শুধুমাত্র যে টেটের মার্কস 90 মানে জেনারেলের যে মার্কস পাওয়া উচিত সেই মার্কস না পেলেও মানে রিজার্ভের সংরক্ষণ তিনি নিয়েছেন, অথচ তিনি কিন্তু মেরিটের প্রথম স্থান অধিকার করেছেন, অর্থাৎ জেনারেলের মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন। যে তিনি ভাইবা বয়সে ভালো নম্বর পেয়েছেন এবং অ্যাপটিটিউড টেস্টে 5 এর মধ্যে 5 পেয়েছেন। টোটাল তার মেরিট হচ্ছে 38.423, এবং স্টেট ওয়াইজ যে মেরিট লিস্ট সেখানে তিনি প্যানেলের মধ্যে 31 র্যাঙ্ক করেছেন, কিন্তু মালদা জেলার জন্য তিনি প্রথম র্যাঙ্ক করেছেন। মালদা জেলায় যে সমস্ত স্কুলগুলো রয়েছে ফাঁকা ভ্যাকেন্ট রয়েছে সেই স্কুলগুলোর মধ্যে থেকে তিনি যে কোনো একটা স্কুল কিন্তু চুজ করে নিতে পারবেন। যেহেতু তিনি মালদা জেলার জন্য প্রথম র্যাঙ্ক রয়েছে 31 হলেও তার র্যাঙ্ক কিন্তু প্রথম মালদা জেলার জন্য, তাই মালদা জেলায় যে কোনো স্কুল তিনি চয়েস করে নিতে পারেন। মালদা জেলায় এসসিতে কত ভ্যাকেন্সি রয়েছে? এসসিতে 63টি ভ্যাকেন্সি রয়েছে। দেখুন এসসি ক্যাটাগরি, নন এক্সেমটেড ক্যাটাগরি অর্থাৎ ফ্রেশ ক্যাটাগরি, বেঙ্গলি মিডিয়াম, মাত্র 63টি ভ্যাকেন্সি রয়েছে মালদা জেলায়। অন্যদিকে এসটি ক্যাটাগরিদের জন্য ভ্যাকেন্সি রয়েছে টোটাল 17টি ভ্যাকেন্সি, অথচ এখানে মাত্র 6 জন ক্যান্ডিডেট রয়েছে। এসটি ক্যান্ডিডেট হয়তো আর ছিল না, লাস্ট যিনি হয়েছেন তার কাট অফ আমরা দেখতে পাচ্ছি 29.058। অন্যদিকে ওবিসি ক্যাটাগরির জন্য নয়, এ ক্যাটাগরির জন্য ভ্যাকেন্সি রয়েছে 23টি ভ্যাকেন্সি। ওবিসি বি ক্যাটাগরির জন্য ভ্যাকেন্সি রয়েছে 19টি ভ্যাকেন্সি। টোটাল 19 জনের নাম এখানে পরপর দেখা যাচ্ছে। এবার আমরা দেখতে পাচ্ছি এক্সেমটেড ক্যাটাগরি যারা ছিলেন, এক্সেমটেড ক্যাটাগরির ভ্যাকেন্সি হচ্ছে 76টি ভ্যাকেন্সি রয়েছে মালদা জেলার জন্য। এক্সেমটেড এসসি ক্যাটাগরির জন্য টোটাল ভ্যাকেন্সি রয়েছে 31টি। এক্সেমটেড ওবিসি এ ক্যাটাগরির জন্য ভ্যাকেন্সি রয়েছে 14টি। এক্সেমটেড ওবিসি বি ক্যাটাগরির জন্য ভ্যাকেন্সি রয়েছে মাত্র 9টি ভ্যাকেন্সি। এক্স সার্ভিসম্যান যারা আছেন জেনারেল ক্যাটাগরি তারা মাত্র 13টি ভ্যাকেন্সি রয়েছে। কারা কারা এখানে রয়েছেন তাদের নাম কিন্তু আপনার পরপর এখানে উল্লেখ করা রয়েছে, এখানে আপনারা দেখে নিতে পারবেন। এরপর আমরা দেখতে পাচ্ছি পিএইচ ক্যাটাগরির জন্য টোটাল ভ্যাকেন্সি রয়েছে 14টি। পিএইচ ক্যাটাগরির ভ্যাকেন্সি বেঙ্গলি মিডিয়াম, 14 জনের নাম এখানে ইনক্লুড করা আছে। লাস্ট নেমেছে 28.103। প্যারা টিচার জেনারেল ক্যাটাগরিদের জন্য ভ্যাকেন্সি রয়েছে 27টি ভ্যাকেন্সি। একটা বিষয় এখানে দেখা যাচ্ছে যে প্যারা টিচারদের যে টিচিং এক্সপিরিয়েন্স ছিল তার উপর কিন্তু মার্কস, তারা ফুল মার্কস পেয়ে গেছে। এখানে দেখুন 5 এর মধ্যে পাস পেয়েছে প্যারা টিচার ক্যাটাগরিতে যারা রয়েছেন। প্যারা টিচার এসসি ক্যাটাগরিতে রয়েছেন 12টি ভ্যাকেন্সি রয়েছে মাত্র। এছাড়া এখানে আরেকটি প্যানেল যেখানে লিস্টেড করা আছে, দেখুন ডিস্ট্রিক্ট শুধুমাত্র মালদা লেখা আছে, মিডিয়াম বেঙ্গলি করা আছে, এবং স্টেট লেভেল কাউন্সিলিং করানোর কথা এদেরকে বলা হয়েছে। কিন্তু এখানে কোনো রকম ভাবে সাব ক্যাটাগরি বা প্যারা টিচার নাকি আপনার এক্সেমটেড ক্যাটাগরি নাকি নন এক্সেমটেড ক্যাটাগরি, জেনারেল, এসসি এসটি ওবিসি তাদের কত ভ্যাকেন্সি আছে কোনো কিছু কিন্তু এখানে উল্লেখ করা নেই। এদের জাস্ট ক্যাটাগরির সমস্ত কিছু এখানে উল্লেখ করা রয়েছে। স্টেট ওয়াইজ কাউন্সিলিং এর জন্য এদেরকে লিস্টেড করে রাখা হয়েছে মালদা জেলা থেকে। মালদা জেলায় যেমন কাউন্সিলিং লিস্ট পৌঁছে গেছে, ঠিক একই রকম ভাবে মুর্শিদাবাদ জেলার লিস্টও কিন্তু পৌঁছে গেছে। আমরা এখন দেখে নিতে পারবো। দেখুন মুর্শিদাবাদ জেলা, ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ জেলার বেঙ্গলি মিডিয়াম, নন এক্সেমটেড ক্যাটাগরি এবং জেনারেল ক্যাটাগরি টোটাল
ভ্যাকেন্সি জেনারেল ক্যাটাগরির জন্য ভ্যাকেন্সি রয়েছে 221টি। তো এই লিস্ট আমরা পরপর পেয়ে যাচ্ছি। তো এই লিস্ট আমি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা জয়েন করে যাবেন। সেখানে আপনারা সমস্ত এই পিডিএফ গুলো পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা দেখে নিয়ে নিতে পারবেন কার কার নাম সেখানে রয়েছে। মুর্শিদাবাদ জেলার এসসি ক্যাটাগরির জন্য 94টি ভ্যাকেন্সি রয়েছে, 94টি ভ্যাকেন্সি এসসি ক্যাটাগরির জন্য। নন এক্সামটেড ক্যাটাগরি এসটি ক্যাটাগরির জন্য ভ্যাকেন্সি রয়েছে টোটাল 26টি ভ্যাকেন্সি, অথচ একজন মাত্র ক্যান্ডিডেট রয়েছে এসটি ক্যান্ডিডেট। ওবিসি এ ক্যাটাগরির ভ্যাকেন্সি খুবই কম, 23টি মাত্র ভ্যাকেন্সি রয়েছে ওবিসি এ ক্যাটাগরিদের জন্য। নন এক্সামটেড ক্যাটাগরি ওবিসি এ। অন্যদিকে ওবিসি বি ক্যাটাগরির জন্য 26টি ভ্যাকেন্সি রয়েছে ওবিসি বি নন এক্সামটেড ক্যাটাগরি বেঙ্গলি মিডিয়াম। এরপর আমরা দেখতে পাচ্ছি এক্সামটেড ক্যাটাগরিদের জন্য 116টি ভ্যাকেন্সি জেনারেল ক্যাটাগরিদের জন্য। সমস্ত পেজ আমি আর দেখালাম না, আপনারা এই পিডিএফটি সরাসরি পেয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলে। আবারও বলছি, তার লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে সরাসরি জয়েন হয়ে যাবেন। বিভিন্ন আপডেট পাওয়ার জন্য সেখানে অবশ্যই যুক্ত হয়ে থাকবেন। এখানেও স্টেট লেভেল কাউন্সিলিং এর জন্য এখানে কোনো রকম ক্যাটাগরি মেনশন করা নেই, স্টেট লেভেল কাউন্সিলিং এর জন্য নাম রাখা হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে কবে থেকে কাউন্সিলিং প্রক্রিয়া শুরু করবে সমস্ত ডিপিএসসি গুলো। দেখুন, গতকাল অর্থাৎ 3রা ফেব্রুয়ারি থেকে নোটিফিকেশন জারি করে দিয়েছে সমস্ত ডিপিএসসি গুলোকে। ইতিমধ্যেই সমস্ত লিস্ট, সমস্ত ডিপিএসসি রা তারা কোন কোন ক্যান্ডিডেটকে কারা কারা কাদেরকে কাউন্সিলিং এ ডাকবে সমস্ত লিস্ট কিন্তু ইতিমধ্যে তাদের হাতে পৌঁছে গেছে, তারা পেয়ে গেছে। এবার তারা কিন্তু স্পেশালি ভাবে নোটিফিকেশন জারি করবে, ডিপিএসসি ওয়াইজ তারা নোটিফিকেশন জারি করবে। তবে এই নোটিফিকেশনটি আগামী কাল অর্থাৎ সোমবারই কিন্তু নোটিফিকেশন জারি করার সম্ভাবনা রয়েছে। যদি সোমবার মিস হয়, সোমবার নোটিফিকেশন না এলেও মঙ্গলবারের মধ্যে কিন্তু নোটিফিকেশন এসে যাবে। অর্থাৎ আগামী কাল অর্থাৎ 5ই ফেব্রুয়ারি বা 6ই ফেব্রুয়ারি এই দুদিনের মধ্যে কাউন্সিলিং এর নোটিফিকেশন কিন্তু এসে যাবে। আপনারা সবাই অ্যালার্ট থাকবেন, যারা এই লিস্টের নাম রয়েছে সবাই অ্যালার্ট থাকবেন। এবার প্রশ্ন হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট কবে থেকে দেওয়া শুরু হবে। দেখুন, এই যে নোটিফিকেশনটা দেওয়া হয়েছে এই নোটিফিকেশনের মধ্যেই কিন্তু এখানে পরিষ্কার করে উল্লেখ করা আছে। দেখুন, নোটিফিকেশনের সাবজেক্টের মধ্যেই ফর অ্যাপয়েন্টমেন্টের কথা বলা হয়েছে। পোস্ট এই অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টের জন্য অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য কথা বলা হয়েছে। তো যেদিন কাউন্সিলিং হবে সেই দিনই কিন্তু আপনাকে হাতে হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দিতে পারে। 2017 সালে যারা রিক্রুটমেন্ট পেয়েছিল, যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল, তাদেরও কিন্তু কাউন্সিলিং করিয়ে সেই দিনই কিন্তু তাদের হাতে সরাসরি অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেওয়া হয়েছিল। তাদের পাশে বসিয়ে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার টাইপ করে তারা কোন কোন স্কুল সিলেক্ট করলো তার সমস্ত ডিটেলস দিয়ে অ্যাপয়েন্টমেন্ট লেটার সঙ্গে সঙ্গে হাতে ধরিয়ে দেওয়া হয়েছিল। ঠিক একই রকম ভাবে 2022-এর যে রিক্রুটমেন্ট চলছে সেখানেও কিন্তু একই রকম ঘটনা ঘটতে চলেছে। তো দেখা যাক কি করে সমস্ত ডিপিএসসি গুলো। নোটিফিকেশন দিলে আরো কিন্তু পরিষ্কার হবে কিভাবে তারা কন্ডাক্ট করতে চলেছে অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং কাউন্সিলিং প্রক্রিয়াগুলো। এবার আমরা দেখে নেব যে আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটারে কেমন হবে, কেমন ধরনের লেখা থাকবে। দেখুন, যেটা ড্রাফট অ্যাপয়েন্টমেন্ট লেটার যেটা দেওয়া হয়েছে, এই অ্যাপয়েন্টমেন্ট লেটার এর ফরম্যাটটা ঠিক একই রকম হবে। তার একটা বাদিকে মেমো নাম্বার থাকবে এবং মেমো নাম্বারে একটা ডেট দেওয়া হবে। যেদিন আপনি অ্যাপয়েন্টমেন্ট লেটার পাবেন সেদিনই তার ডেট দেওয়া হবে। অফিস মেমোরেন্ডাম যেটা বলা হচ্ছে, ইন টার্ম ওয়েস্ট বেঙ্গল স্কুল টিচার রিক্রুটমেন্ট রুলস 2016-র উপর নির্ভর করে এই রিক্রুটমেন্ট প্রসেসটা হচ্ছে এবং ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি স্কুল অ্যাক্ট 1973 সালে যে রুলস হয়েছিল তার উপর বেস করে শ্রী অর্থাৎ বা শ্রীমতী এখানে আপনার নিজের নাম দেওয়া হবে। ডটার অফ বা সন অফ বা ওয়াইফ অফ এখানে আপনার বাবা মা বা আপনার হাজবেন্ড ওয়াইফের যার নাম থাকতে পারে সেখানে এখানে হবে আপনার। এবং এখানে যেটা ভাই মেমো নাম্বার, কোন মেমো নাম্বার যেটা নোটিফিকেশন হয়েছিল অর্থাৎ প্রাথমিক শিক্ষাবর্ষ 2022-এ যে নোটিফিকেশন শুরু করেছিল, রিক্রুটমেন্ট শুরু করেছিল, তার নোটিফিকেশন এখানে দেওয়া হবে। তার ডেট দেওয়া হবে। আন্ডার ড্যাশ ক্যাটাগরি এসসি জেনারেল ওবিসি কোন ক্যাটাগরিতে তাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে সেটা দেওয়া হবে। এবং পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার কোন স্কুলগুলোতে তাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে, স্কুলগুলো নয় কোন স্কুলটাতে, সেই স্কুলের নাম এখানে এখানে লেখা হবে, উল্লেখ করা হবে। এবং আন্ডার কোন সার্কেলের নাম উল্লেখ করা হবে এখানে। এবং তিনি পে স্কেল কত পেতে চলেছেন, 7,100 থেকে শুরু করে 37,600 পে স্কেল পে ব্যান্ড 3-তে তিনি পাচ্ছেন। গ্রেড পে তার থাকছে 3600 গ্রেড পে এবং রোপা 2009-এর উপর বেস করে এবং রোপা 2019-এর উপর, বর্তমানে 19-এর উপর তার সেখানে লেভেল 9 এবং সেল 1-এ যে স্যালারি রয়েছে এই মুহূর্তে সেই স্যালারি তিনি পাবেন। এবং আরেকটি গুরুত্বপূর্ণ যে বিষয়টা এখানে উল্লেখ করা হয়েছে এই প্যারাগ্রাফের মধ্যে, দেখুন যেটা বলা হয়েছে, দ্য অ্যাপয়েন্টমেন্ট লেটার উইল বি ট্রিট অ্যাজ ক্যান্সেল অটোমেটিক্যালি। যদি এই অ্যাপয়েন্টমেন্ট লেটারটি ক্যান্সেল হবে কখন, হি অর শি ফেল টু জয়েন পোস্ট উইদিন 15 ডেজ, 15 দিনের মধ্যে যেদিন থেকে আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন ইস্যু অফ দ্য মেমো লেটার, এই অ্যাপয়েন্টমেন্ট লেটার যেদিন ইস্যু হবে তার 15 দিনের মধ্যে যদি আপনি জয়েন না করেন তাহলে এই অ্যাপয়েন্টমেন্ট লেটার কিন্তু সম্পূর্ণভাবে ক্যান্সেল হয়ে যাবে। অর্থাৎ এর পরে গিয়ে আপনি আর কোনো রকমভাবে সেই পোস্টে গিয়ে জয়েন করতে পারবেন না। এবং তার সঙ্গে সঙ্গে আপনাকে যখন অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে, যখন জয়েন করতে যাবেন, তখন সে আপনার এই পোস্ট এবং তার পাশাপাশি আপনার এজ, আপনার কোয়ালিফিকেশন, সমস্ত সার্টিফিকেট, সমস্ত ডকুমেন্টস কিন্তু আপনাকে ভেরিফাই করে তবেই কিন্তু আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে। এবং প্রথমেই নোটিফিকেশনে যেটা আমরা দেখছিলাম যে
এখানে সেই কথাটা উল্লেখ করা হবে, অর্থাৎ সুপ্রিম কোর্টের যে নির্দেশ, সুপ্রিম কোর্টের যে মামলাগুলো রয়েছে, শ্রাবণী নায়ক ভার্সেস সোমেন পাল এই মামলা, অরিন্দম মার্জিতের এই মামলার ফাইনাল আউটকাম যেটা আসবে সেটা সবাইকে মেনে নিতে হবে, পিটিশনারদের মেনে নিতে হবে। অর্ডার যদি এমন আসে যে তাদেরকে চাকরি থেকে বাতিল হয়ে যাবে, তাহলে কিন্তু বাতিল হয়ে যাবে, এমন একটা ব্যাপার। তবে সেটা হওয়ার সম্ভাবনা নেই, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এবং তার পাশাপাশি আপনার এই অ্যাপয়েন্টমেন্ট লেটারটি কপি টু ফরওয়ার্ড কাকে কাকে ফরওয়ার্ড করা হবে সেই বিষয়গুলো এখানে উল্লেখ করা হয়েছে। আমরা শুধুমাত্র এটা শুধু মালদা জেলার ক্ষেত্রে দেখলাম, সমস্ত ডিপিএসসি গুলোকেও কিন্তু একই রকম ভাবে নোটিফিকেশন পাঠানো হয়েছে, একই রকম ভাবে লিস্ট পাঠানো হয়েছে। প্রত্যেকটা ডিপিএসসির আন্ডারে যে লিস্ট, যাদের যাদের নাম আপনারা যেভাবে অ্যাপ্লাই করেছিলেন সেই অনুযায়ী কিন্তু ডিপিএসসি গুলোতে আপনাদের নাম পৌঁছে গেছে। আপনারা সেই ডিপিএসসির নোটিফিকেশনের উপর নজর রাখবেন এবং খুব তাড়াতাড়ি আগামী সপ্তাহের মধ্যে একটা মিরাক্কেল ঘটে চলে যেতে চায়, অর্থাৎ আগামী সপ্তাহে কিন্তু আপনারা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন, এটুকু আশা রাখা যায়। কাউন্সেলিং তো হবেই এবং সেই সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন এবং আমাকে আগামী সপ্তাহতেই কিন্তু আপনারা স্কুলে জয়েন করে যেতে পারবেন। তো সবাইকে আবারও অভিনন্দন জানাই এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। সকলকে ধন্যবাদ।